বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকে গণিত ক্লাসে স্বাগতম। গণিত ক্লাসে সপ্তম অধ্যায় আজকে দ্বিতীয় ক্লাস। সপ্তম অধ্যায়টা ছাত্রছাত্রীদের জন্য একটু ইজি। আমি তোমাদের সপ্তম অধ্যায়ের যে সেট কি, সেটের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে অনেকটা অঙ্কের নিয়মকানুন চলে আসছে। তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি। অনুশীলনীর মধ্যে গেলে তোমরা দেখবা যে অনেক অঙ্কই এই সংখ্যার সাথে রিলেশন দিয়ে হয়ে গেছে, অনেকটাই অবজেক্টিভ। এ অধ্যায় অঙ্কও কম। আর যে কয়টা নিয়ম একটু বোঝার আছে বা কঠিন আছে, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। যেমন 5 নম্বর অঙ্কটা, এখানে কথা বলছি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক, x such that x বিজোড় সংখ্যা এবং 3 is less than x less than 50। এই অঙ্কটা আমি তোমাদেরকে তালিকা পদ্ধতিতে দেখাবো। গত ক্লাসেও আমি তালিকা পদ্ধতির দু একটা অঙ্ক দেখিয়েছি। সমাধান: মনে করি এই সেটটিকে একটা মেনশন করে একটা নাম দিয়ে এ, x such that x বিজোড় সংখ্যা এবং 3 is less than x less than 50। এই সেটটি কি হলো? এই সেটটি 3 থেকে বড়, 3 থেকে বড়, 3 is less than x, 3 থেকে বড় এবং 15 অপেক্ষা 15 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা, ছোট বিজোড় সংখ্যার সেট। এখন 3 অপেক্ষা বড়, একটু লক্ষ্য করো, তাহলে আমরা পেলাম কি 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা। 3 থেকে পরের 3 মানে 3 এর পরে বিজোড় সংখ্যাটা হলো 5 7 9 11 এবং 13। অতএব নির্ণেয় সেট A equal to 5 7 9 11 এবং 13। তাহলে একটু আমরা ক নাম্বার সমাধান হয়ে গেল। এই অধ্যায়ে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো ঘ নাম্বার অঙ্কটা আমরা একটু দেখাবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। স্বাভাবিক সংখ্যা, এটা তোমাদেরকে চিনতে হবে। পূর্ণ সংখ্যা, এই দুটি সম্পর্কে একটু কথা বলি। দেখো, স্বাভাবিক সংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 ডট ডট। আর পূর্ণ সংখ্যা এটাকে সাধারণত z দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2
প্লাস মাইনাস 3 ডট ডট। এর অর্থ হলো এই যে -3 -2 -1, তারপরে হলো 0 +1 +2 +3, এই এদিকেও চলতে থাকবে এদিকেও চলতে থাকবে। এটা হলো পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হলো 0 +-1 +-2 +-3 ডট ডট। এবং এটাকে এভাবে লেখা যায় মাইনাস, এটা হলো -3 -2 -1, 3 দিকে আরো কমের দিকে চলতে থাকবে, 0 +1 +2 +3 ডট ডট চলতে থাকবে। তো আমরা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাটা জানলাম। এরপরে আমরা একটা পূর্ণ সংখ্যার অঙ্ক দেখাই। সেটা হলো যে x such that, ঘ নাম্বার অঙ্কটা দেখো, x such that x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার is less than 10, যাকে বর্গ করলে অবশ্যই 10 এর ছোট হতে হবে। সমাধান। তাহলে আমরা এখানে ধরি বা মনে করি a equal to x such that x পূর্ণ সংখ্যা এবং x square is less than 10। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 10 অপেক্ষা ছোট, উহাই নির্ণেয় সেট। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 10 অপেক্ষা ছোট উহাই নির্ণেয় সেট। এবার আমরা জানি পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যাকে x দ্বারা প্রকাশ করেছে, আমরা x নিই 0 +-1 প্লাস হতে পারে -2 +-3, আমরা প্লাস মাইনাস আকারেই দেখি, তাহলে আমাদের যে অঙ্কটা একটু ইজি হবে। একটু লক্ষ্য করো, এখন x = 0 হলে x স্কয়ার = 0 স্কয়ার বা 0 লেস দ্যান 10, তাহলে এটাও গ্রহণযোগ্য, শর্তের মাঝে এটাও আছে, তাহলে 10 এর চেয়ে ছোট, তাহলে এটা গ্রহণ, আমরা লিখতে পারি গ্রহণ যোগ্য। x = +-1 হলে x স্কয়ার = +-1 হোল স্কয়ার, যদি আমরা দেই +-1 হোল স্কয়ার সমান সমান, তাহলে কি দাঁড়াবে? প্লাসের উপর স্কয়ার দিলে 1 আসবে, মাইনাসের উপর স্কয়ার দিলেও 1 আসবে, লেস দ্যান 10 গ্রহণযোগ্য। x = +-2, x স্কয়ার = +-2 হোল স্কয়ার 4 লেস দ্যান 10, এটাও গ্রহণযোগ্য। তাহলে আমরা একটু উপরের দিকে আবার লিখি, এরপর থেকে এবার দেখো x = +-3 হলে x স্কয়ার +-3 হোল স্কয়ার 9 লেস দ্যান 10 গ্রহণ যোগ্য। x = +-4, x স্কয়ার +-4 হোল স্কয়ার 16 নট লেস দ্যান, এটা নট, আমরা লেস দ্যান, এটা কিন্তু লেস দ্যান নয় বা গ্রেটার দ্যান, এটা আছে গ্রেটার দ্যান 10 গ্রহণ, নট লেস দ্যান বা গ্রেটার দ্যান 10 গ্রহণযোগ্য নয়। এখানে
লক্ষ্য করো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 3 প্রদত্ত শর্ত মেনে চলে, প্রদত্ত শর্ত মেনে চলে। একটু লক্ষ্য করো, যদি আমি এখানে 4 দিতাম, 4 এর পর 5 দিতাম, তাহলে 25 হয়ে যেত, তাও গ্রহণযোগ্য হতো না। তাহলে অতএব নির্ণীয় সেট, সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? a 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এভাবে আর এভাবেও প্রকাশ করা যায় a ইকুয়াল টু -3 -2 -1। তারপর লেখা যায় কি 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এভাবে প্রকাশ করা যায়। তবে এখানে প্লাস চিহ্ন তুমি ইচ্ছা করে নাও দিতে পারো, আমরা প্লাস চিহ্ন না দিয়েই দেখাই, তো নাও দিতে পারো এবং প্লাস চিহ্ন দিতেও পারো। তো আমরা অঙ্কটা দেখলাম যে এখানে প্লাস মাইনাসের একটা ব্যবহার আছে, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা 9 10 উঠলে বা হায়ার ক্লাসে গেলে প্লাস মাইনাস আরো ব্যবহার দেখতে পাবে। তো এরপরে আমরা অন্য কয়েকটা অঙ্ক তোমাদের সাথে নিয়ে কথা বলবো এই অধ্যায়ে। সেটা হলো যে 12 নম্বর অঙ্কগুলো একটু দেখো। দেখো 12 এখানে আছে a ইকুয়াল টু দেয়া আছে a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু দেওয়া আছে 2, a এবং c ইকুয়াল টু দেওয়া আছে ab, তিনটা মান দেওয়া আছে। তাহলে আমরা একটা সেট এবার করে দেখাই। এটার উম নাম্বার অঙ্কটা একটু দেখো। a ইন্টারসেকশন b ইউনিয়ন b ইন্টারসেকশন c। সমাধানের ক্ষেত্রে আমরা দেখি গত প্রথম ক্লাসে তোমাদেরকে ইন্টারসেকশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। a ইন্টারসেকশন b ইকুয়াল টু, এর মান হলো 1 2 3, ইন্টারসেকশন b এর মান হলো 2a। ইন্টারসেকশন মানে কমন, উভয়ের মধ্যে যে মানটা কমন থাকে সেটাকে বলা হয় ইন্টারসেকশন। এখানে দেখো 2, এখানে 2 আছে, তাহলে 2। এবং b ইন্টারসেকশন c, তাহলে b এর মান হলো এখানে 2a, ইন্টারসেকশন c হলো a b, এখানে কমন হলো এটার মধ্যে a আছে, এটার মধ্যে a আছে, তাহলে a। অতএব a ইন্টারসেকশন b ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান সমান লেখা যায় 2 ইউনিয়ন a সমান সমান লেখা 2a, মানে কমন আর আনকমন দুটেই আমরা এখানে গ্রহণযোগ্য। তাহলে অঙ্কটা করলাম কি a ইন্টারসেকশন b, দেখো দুটোর মধ্যে কমন আছে কি, এই 2টা কমন, আমরা 2 নিলাম, ইন্টারসেকশন মানে কমন। b ইন্টারসেকশন c, সেখান থেকে কি নিলাম একটু দেখো, এই a কমন, তাহলে এটা নিলাম। তাহলে মূল অঙ্ক আমার কি ছিল, a ইন্টারসেকশন b ইউনিয়ন b ইন্টারসেকশন c, এর ইন্টারসেকশন b এর মানটা বসালাম, b ইন্টারসেকশন c এর মানটা বসালাম, মানটা বের করে ফেলাম। আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। এই অঙ্কগুলি তোমাদের নিশ্চয়ই ইজি লাগছে। এই সেটের অঙ্কগুলি একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা যেরকম প্রমাণের ক্ষেত্রে বা সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ লিখি, এই কথাটা কিন্তু এখানে দেখা যাবে না। 13 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে যদি ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2 5, বি দেওয়া আছে 2 4 7 দেওয়া আছে, এবং সি দেওয়া আছে
4 5 6 ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 এ হলো 1 2 5 বি হলো 2 4 7 এবং সি হলো 4 5 6 এখান থেকে আমি একটা অঙ্ক তোমাদেরকে করাই সেটা হলো ঘ নাম্বার এটা একটু কঠিন অঙ্ক আছে এই অধ্যায়ের মধ্যে সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করি একটা দেখালে আশা করি তোমরা পারবা নিয়ম কানুনগুলো এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম এই অঙ্কটা একটু দেখে সমাধান এত সত্যতা যাচাই করতে হবে সত্যতা যাচাই করো এত সমান সমান এত সত্যতা যাচাই করো সমাধানের ক্ষেত্রে আমরা লিখি এখানে দেয়া আছে দেখো অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখবা দেয়া আছে ইউ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 আবার এটা লাগবে আমার এ দেওয়া আছে হলো 1 2 5 এবং সি দেওয়া আছে হলো 4 5 6 আমার বিটা দরকার নেই আমি অঙ্কে সেজন্য এখানে আর বি এর মানটা লিখলাম না বি এর মানটা প্রশ্নে দেওয়া আছে কারণ এই একের 13 ক খ গ অন্যান্য অঙ্কে বি প্রয়োজন হবে তাই লেখা আছে এখন দেখো তোমার কাছে এ ইউনিয়ন বি আগে বিটির একটু করে নি এ ইউনিয়ন সি এর মান হলো 1 2 5 ইউনিয়ন 4 5 6 কমন এন্ড আনকমন অর্থাৎ এই কমন এন্ড আনকমন মানগুলো একবার করে আমরা লিখব এটা আছে 1 আছে 2 আছে এখানে আছে 4 5 আছে 6 আছে সকল মানগুলো আমরা ন্যূনতম একবার করে লিখলাম একবার করে সকল মানগুলো লিখলাম এবং এখন এ ইউনিয়ন সি এটাকে প্রাইম যেটাকে পূরক সেট আমরা বলি এটার মানে হলো সার্বিক সেট থেকে বাদ সেট এসটি ডেটার নাম হলো বাদ সেট বা বিয়োগ আকারে অনেক সময় দেখানো হয় এটাকে লিখলে কি আসে একটু লক্ষ্য করো যদি আমরা এখানে লিখি 1 2 3 4 5 6 7 তাহলে বাদ হলো এটা আছে 1 2 4 5 6 তাহলে দেখো করো এখান থেকে যদি এইগুলো বাদ যায় থাকে কি শুধুমাত্র 3 একটু লক্ষ্য করো 3 এবং 7 শুধুমাত্র থাকে হলো কি 3 এবং 7 কারণ 1 আছে এখানে 1 আছে 2 আছে 2 আছে 4 আছে 4 আছে 5 আছে 5 আছে 6 আছে 6 আছে 3 এবং 7 এখানে নাই তাহলে এটা দাঁড়ালো কি 3 এবং 7 আমরা পেয়ে গেলাম অলরেডি আমাদের বাম সাইডের মানগুলো আমরা পেয়ে গেছি 3 এবং 7 এবার দেখাতে হবে ডান সাইডে এটার মানও 3 এবং 7 একটু যদি লক্ষ্য করো আমরা একটু আমাদের বোর্ডে জায়গা কম তাই আমরা মুছে দিলাম এখন আমরা এটা মুছার পরে দেখলাম তাহলে একটু লক্ষ্য করো আমাকে দেখাতে হবে যে এ প্রাইম এবং সি প্রাইম আবার আবার মানে আমি ডান সাইডটা করার জন্য এবার লিখছি আমি এটাও মুছে দেই বুঝতে সুবিধার জন্য আবার এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ এ ইউটা মান আমরা জানি 1 2 3 4 5 6 7 আর এর মানটা তোমরা তো জানো এর মানটা হলো 1 2 5 বা 1 2 5 একটু যদি মনোযোগ দিয়ে দেখো এই 1 1 2 এবং 5 হলো কি 3 4 6 7 এখানে হলো কি 3 4 6 7 এভাবে চিন্তা করো এই ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ হয়ে গেছে যেটা কমন গুলো বাদ হয়ে যাবে আবার এবং সি প্রাইম ইকুয়াল টু কি লেখা যায়
ইউ বাদ সি সমান সমান লিখতে পারি এখানে আসে ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 সেখান থেকে যদি আমরা বাদ দেই সি এর মানটা সি কত তোমরা তো জানো সি হলো 4 5 6 4 5 6 তাহলে দাঁড়ালো কি 4 5 6 4 5 6 যদি বাদ যায় তাহলে হলো 1 2 3 7 1 2 3 7 এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের বাম পক্ষে যে জিনিসটা আছে আমরা তো ডান পক্ষ একটু মনে রাখলাম যে ডান পক্ষে আমাদের কি পেয়েছি 3 7 এবার একটু লক্ষ্য করো বাম পক্ষে আমরা ডান পক্ষে পাইছি a প্রাইম এখন ইন্টারসেকশন c প্রাইম a প্রাইমের মান হলো 3 4 6 7 ইন্টারসেকশন 1 2 3 7 তাহলে দেখো এখানে 3 আছে এখানেও 3 আছে মানে কমন এটা আছে কিন্তু এরকম দাগ দেওয়া যাবে না 3 7 সুতরাং আমরা কি লিখতে পারি a যে অঙ্কটা আমাদের ছিল a ইউনিয়ন c ইকুয়াল টু a প্রাইম ইউনিয়ন c প্রাইম সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো আচ্ছা আমি আবার এক নজরে বলছি আমরা কি করছি প্রথমত দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি তুমি একটু লক্ষ্য করে a প্রাইম a ইউনিয়ন c প্রাইম যদি আমরা যে যাচাই করলাম কিভাবে সত্যতা আমি এক নজরে আবার একটু বলে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো বাম পক্ষ ডান পক্ষ আমরা লিখি নেই a ইউনিয়ন c আছে a প্রাইম c ইউনিয়ন না এটা ইন্টারসেকশন এখন এটা হলো ইউনিয়ন তাহলে a ইউনিয়ন c a ইন্টারসেকশন c প্রাইম আমরা করেছিলাম কি একটু লক্ষ্য করো a ইউনিয়ন c টা আমরা মানটা বের করলাম তারপরে a ইউনিয়ন c প্রাইম অর্থাৎ ইউ দিয়ে বাদ দিয়ে এটা মানটা আমরা বের করলাম আমরা যে মানটা পেয়েছিলাম কত 3 7 পক্ষান্তরে আমরা এইটা কিভাবে করলাম একটু লক্ষ্য করো a প্রাইম বের করলাম কিভাবে ইউ বাদ দিয়ে এই মাইনাস দিয়ে এভাবেও লেখা যায় অথবা এভাবেও লেখা যায় আবার c প্রাইমটা লিখলাম ইউ বাদ c a প্রাইম ইন্টারসেকশন c প্রাইম বের করলাম 3 7 একটু লক্ষ্য করলে দেখো যে এই বাম সাইডে যে মানটা পেয়েছি ডান সাইডে একই মানটা পেয়েছি তাহলে কি বলা যাবে না যে a ইউনিয়ন c প্রাইম ইকুয়াল টু a ইন্টারসেকশন a প্রাইম ইন্টারসেকশন c প্রাইম এইভাবে আমরা অঙ্কটা করেছি তোমরা সেটের অঙ্কগুলি উদাহরণগুলি ভালো করে করবে তবে সবার আগে প্রথম যে ক্লাসে তোমাদেরকে সূত্রগুলো দেখিয়েছি মানে সংজ্ঞাগুলি সেগুলি ভালোভাবে বুঝবে বোঝার পরে এই অঙ্কটা মাপিগুলো করবে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারবে অঙ্কগুলি অত কঠিন না তবে বোঝার জন্য কিন্তু নিজের মানসিকতাই যথেষ্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা মানসিকভাবে পড়তে চায় না কেন পড়ে না আমি বুঝি না আসলে সে বোঝে না দেখেই তো পড়বে এবং পড়ার পরেই অঙ্ক করার পরে তারপরে সে বুঝবে এইটুকু বুঝতেও অনেকের একটু সমস্যা হয় এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করো আমাদের বিশ্বের দুর্নীতি এই দুর্দিনে তোমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য লেখাপড়া চালিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।